আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে আবার একটি নতুন ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে 2024 সালের নতুন যে কারিকুলাম এসেছে, সেই নতুন কারিকুলামের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পদার্থের গঠন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা কভার করব। আমাদের বিষয়টা থাকবে আমরা খুব সুন্দরভাবে এই চ্যাপ্টারটা কভার করার, তার কারণ হচ্ছে এখান থেকে অনেক কিছু জানার আছে। কারণ চ্যাপ্টারের নামটাই হচ্ছে কি স্যার, পদার্থের গঠন। পদার্থ কিভাবে তৈরি হয়েছে বা পদার্থকে ভাঙলে আমরা কি পাই, এই রিলেটেড কথাবার্তা হচ্ছে এই চ্যাপ্টারের মানে মেইন প্রতিপাদ্য, যেটাই বলা যায়। তো দেখো, পদার্থের গঠন এই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, আমাদেরকে আগে হচ্ছে পদার্থ নিয়ে চিন্তা করতে হবে। আমরা এর আগেও পড়ছি যে পদার্থ কিন্তু তিনটে স্তর আছে। সেটা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাস, যেটাই বলো না কেন। তো কঠিন, তরল বা বায়বীয়, এই তিন টাইপের পদার্থই কিন্তু তুমি যদি চিন্তা করো, প্রত্যেকটা পদার্থকে ভাঙলে তুমি একদম ক্ষুদ্রতম অংশে চলে যেতে পারবা। ক্ষুদ্রতম অংশ বলতে কি বোঝায়? যেমন মনে করো যে এই আমার হাতে একটা ডাস্টার আছে। এই ডাস্টারটা যদি আমি বলি যে পদার্থের তিনটা ফর্মের মধ্যে এই ডাস্টারটা কোন ফর্মে আছে, তো তুমি বলবে স্যার এই ডাস্টারটা অবশ্যই হচ্ছে কি ফর্মে আছে, সেটা হচ্ছে কঠিন ফর্মে আছে। তো এই ডাস্টারটা যে এত সুন্দর একটা শেপে আছে, এই এত সুন্দর শেপটা সে কিভাবে অর্জন করছে? হ্যাঁ, অবশ্যই তাকে হচ্ছে আমরা একটা ইউনিফর্ম শেপে নিয়ে আসছি মেশিনারির মাধ্যমে, তাই না? তো এই ডাস্টারটাকে যদি তুমি ভাঙ্গা শুরু করো, মানে কি তাকে যদি খণ্ডন করা শুরু করো, তাহলে তুমি কি পাবা? দেখো, মনে করো যে এই হচ্ছে ডাস্টার, ঠিক আছে? এই ডাস্টারের এই অংশটা তুমি নিলা, নিয়ে তুমি তাকে হচ্ছে ভাঙতে শুরু করছো। যখন তুমি ভাঙতে শুরু করছো, তুমি দেখবা যে এখানে কিছু হুম ছোট ছোট কণা এভাবে অ্যাটাচ হয়ে আছে। দ্যাট মিনস আমি বলতে পারি এই যে ছোট ছোট কণাগুলো অ্যাটাচ হয়ে আছে, এই কণাগুলো একসাথে করে কিন্তু সে ডাস্টারে পরিণত হয়েছে, তাই না? আচ্ছা, এরপর তুমি করলে কি, একে আরো ভাঙা শুরু করলা। যখন তুমি আরো ভাঙা শুরু করছো, তখন এতগুলো ছোট ছোট কণা থেকে তুমি দেখবা যে শুধু একটা কণা পাইছো। কিসের কণা? ডাস্টারের কণা, তাই না? আচ্ছা, এখন এই যে ডাস্টার কণা তুমি পাইলা, এই ডাস্টার কণাকে তুমি যখন আরো বেশি ভাঙবা, তখন তুমি যে জিনিসটা পাবা সেটাকে বলা হচ্ছে অণু। কি বলা হয়? অণু। এই অণুকে যখন তুমি আরো ভাঙবা, তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে পরমাণু। কি পাবা? পরমাণু। পরমাণু বলতে কি বোঝায়? এইটাকে তুমি যদি ভাঙো, দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে পরম। পরমাণুর কথা অর্থ হচ্ছে পরম প্লাস হচ্ছে কি অণু। মানে কি, অণুকে যদি তুমি আরো ভাঙবো, পরম মানে কি স্যার? আরো বেশি। তাহলে অণু যখন তুমি পাইতেছো, এই অণুকে যখন তুমি আরো বেশি ভাঙবা, তখন তার নাম হবে কি স্যার? পরমাণু। বা হচ্ছে কি পরম অণু। এই যে পরমাণু, যখন আমি পরমাণু পেয়ে গেছি, এই পরমাণুকে যখন আমি আরো বেশি ভাঙা ট্রাই করব, তখন সে কি হবে? সে নতুন কিছু সৃষ্টি করে ফেলবে। কি সৃষ্টি করে ফেলবে? তখন সে পরমাণু আর পরমাণু থাকবে না। তখন সে তিনটা ভাগে ভাগ হবে, যাদের নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন, লাস্টলি হচ্ছে কি দেখো, নিউট্রন। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? আমরা হচ্ছে একটা রেগুলার শেপ থেকে যখন আমি তাকে ভাঙা শুরু করছি, ভাঙতে ভাঙতে আমি অনেকগুলো কণার জায়গা পেয়েছি। এই অনেকগুলো কণার যে জায়গাটা পেয়েছি সেটাকে হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে কণার সমাহার। ঠিক আছে? এই কণা, অনেকগুলো কণা থেকে যদি আমি আরো ভাঙা শুরু করছি, তাহলে আমি একটা কণা পাইছি। মনে রাখবা এই কণাগুলো কিন্তু ডাস্টারের কণা, নট ক্ষুদ্রতম কণা। সবচেয়ে ছোট কণা কিন্তু তা না। যখন আমি একটা সিঙ্গেল কণা পাইছি, সেই সিঙ্গেল কণাকে আমি যখন আরো ভাঙছি, তখন আমি যেটা পাইছি সেটা হচ্ছে অণু। এই অণুকে যখন আমি আরো ভাঙছি, তখন আমি কি পেয়েছি? পরমাণু। আর পরমাণু কথাটা কোত্থেকে আসছে? পরমাণু। পরম বলতে কি অতি, পরম মানে হচ্ছে অতি, মানে আরো বেশি। অর্থাৎ অণু থেকে আরো ছোট যেটা, সেটা হচ্ছে কি পরমাণু। আবার পরমাণুকে যখন আমি আরো ভাঙছি, তখন আমি কি পেয়েছি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পেয়ে গেছি। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পেয়ে গেছি, এদেরকে বলা হয় কি স্যার? অবিভাজ্য অ্যাটম। মানে এদেরকে আর ভাঙ্গা যায় না। ঠিক আছে? মানে এখন তো এদেরকে ভাঙ্গা যায়, কিন্তু তোমাদের বই যা বোঝাচ্ছে যে এই পর্যায়ে আসলে আর ভাঙ্গা যাবে না। কিন্তু বর্তমানে কিন্তু এদেরকেও ভাঙা যায়। যাই হোক, তো এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে পাইলাম, এরা হচ্ছে স্যার অবিভাজ্য। অবিভাজ্য বলতে কি, যে এদেরকে আর ভাঙা যায় না। অর্থাৎ তুমি একটা পদার্থ তুমি যাই নাও না কেন, সেই পদার্থকে ভাঙতে 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 তুমি অণুতে আসবা। অণু থেকে ভাঙতে ভাঙতে পরমাণুতে আসবা। পরমাণু থেকে ভাঙতে ভাঙতে কি স্যার? ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে আসবা। যেখানে আসলে তুমি আর পদার্থকে ভাঙতে পারবা না। এই জায়গাটাতে সেই স্টপ। আর যে জায়গাটাতে এসে সেই স্টপ হয়ে যায়, সেই জায়গার কণাগুলোকে বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম কণা।
সবচেয়ে কি বলতো, সবচেয়ে ক্ষুদ্রতম কণা, অর্থাৎ যেই কণায় পৌঁছায় গেলে এরা আর বিভক্ত হয় না। তো দেখো আমরা এই পুরো জিনিসটাকে যদি আমি একটা সামাইতে নিয়ে আসি, তাহলে সামাইতে নিয়ে আসলে কি হবে স্যার, দেখো তো, যে এই যে পরমাণু, এই যে পরমাণু, এই পরমাণুকে বেসিক্যালি আমি ভাঙলে দুটা জিনিস পাই। কটা জিনিস পাই? দুটা জিনিস। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। কি বলতো? নিউক্লিয়াস। এখন বলবো স্যার এখানে আবার ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়াইছেন আর এখানে আসছে নিউক্লিয়াস, এটা আবার কি? হ্যাঁ, এটা আমি এখন বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই, খেয়াল করো খালি। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আবার তুমি ভাঙলে আরো দুটো জিনিস পাবা। সেটা হচ্ছে কি? প্রোটন, আর হচ্ছে কি? নিউট্রন। ঠিক আছে? অর্থাৎ পরমাণু যে মডেলটা হয়, তুমি যদি চিন্তা করো একটা পরমাণুর মডেল বা হচ্ছে পরমাণুর দিকে যদি খেয়াল করো, পরমাণু দেখতে আসলে কেমন? পরমাণু দেখতে হচ্ছে এরকম যে তার মাঝখানটা নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু কিছু কক্ষপথ থাকে। তাহলে একদম মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? আমরা বলি সেটাকে হচ্ছে কি? নিউক্লিয়াস, অথবা এটাকে আমরা পরমাণুর কেন্দ্র বলি। ঠিক আছে? আর এই নিউক্লিয়াসের বাহিরে যারা থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের বাহিরে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে কক্ষপথ। কক্ষপথ। দ্যাট মিনস এই পুরোটা তো হচ্ছে পরমাণু, রাইট? এই পরমাণুকে ভাঙলে তুমি দুটো জিনিস পাবা, একটা হচ্ছে এই কক্ষপথ পাবা, আর হচ্ছে নিউক্লিয়াস পাবা। ব্যাপারটা হচ্ছে এই যে কক্ষপথ, যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথের মধ্যে যেগুলো অবস্থান করে সেটা হচ্ছে ইলেকট্রন অবস্থান করে। কি অবস্থান করে? ইলেকট্রন। এই কারণে আমি এখানে ইলেকট্রন লিখে রাখছি, কারণ কক্ষপথ হচ্ছে কি অবস্থান করে স্যার? ইলেকট্রন। আর এই যে কেন্দ্র বা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে যে অবস্থান করে তারা হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে কারা অবস্থান করে স্যার? প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এখানে আমি কি লিখছি দেখো, যে পরমাণুকে ভাঙলে আমি ফার্স্টে ইলেকট্রন পাবো আর হচ্ছে কি নিউক্লিয়াস পাবো। যে ইলেকট্রন পাচ্ছি আর আমি কি পাচ্ছি স্যার? এখানে আমরা এখানে নিউক্লিয়াস পাচ্ছি। আবার নিউক্লিয়াস যদি আমি ভাঙি তাহলে নিউক্লিয়াস থেকে আমি আরো দুটো জিনিস পাবো, সেটা হচ্ছে কি? প্রোটন পাবো আর কি স্যার? নিউট্রন পাবো। এইটা হচ্ছে একটা পরমাণুর মডেল বা পরমাণু এভাবে থাকে। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমি তিনটা চার্জ পাই, সরি তিনটা যে কণা পাইছি, এই তিনটা কণা কিভাবে এর মধ্যে আবর্তন করে বা এদের হচ্ছে বৈশিষ্ট্যটা কি এটা আমরা পড়বো। তার আগে হচ্ছে এই ইলেকট্রন গুলা, ঠিক আছে, আর এখানে যে প্রোটন নিউট্রন আছে এদের মধ্যে কিন্তু চার্জ আছে। চার্জ বলতে কি? যে ইলেকট্রন যখন সে নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন সে একটা চার্জ বহন করে, সেই চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ। সে চার্জ হচ্ছে কি স্যার? নেগেটিভ চার্জ। অর্থাৎ বলা যায় যে এই তিনটা কণার মধ্যে ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ বহনকারী একটা কণা, তাই তো? আর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন নামে যে দুইটা ক্ষুদ্রতম কণা আছে, সেই দুইটা ক্ষুদ্রতম কণার মধ্যে প্রোটন যে কণাটা আছে সেই কণাটা হচ্ছে পজিটিভ চার্জ বহনকারী একটা কণা। অর্থাৎ সে যে চার্জটা বহন করে সেটা হচ্ছে প্লাস চার্জ। আর বাকি হলো কি স্যার? নিউট্রন। এই নিউট্রনে সে, তার কিন্তু কোনো চার্জ নেই। কেন চার্জ নেই? কারণ নিউট্রন কথাটা আসছে হচ্ছে নিউট্রাল থেকে। আর নিউট্রাল বলতে কি বোঝায়? মানে সে হচ্ছে এদিকেও থাকবে না ওদিকেও থাকবে না, সে কোনো দিকে থাকবে না, ধনাত্মকও হবে না ঋণাত্মকও হবে না, পজিটিভও হবে না নেগেটিভও হবে না, সে একদম মিডল স্টেটে থাকবে। তাহলে নিউটনের কথা চিন্তা করলে সে মাইনাস চার্জ কেরিয়ারও হবে না বা প্লাস চার্জ কেরিয়ারও হবে না। তাহলে তার চার্জ কি হবে স্যার? তার চার্জ হবে হচ্ছে, তার চার্জ হবে না, সে চার্জলেস। চার্জলেস। কথা বুঝে গেছে? যাই হোক, আমরা মোটামুটি পরমাণু গঠন করতে গিয়ে আমরা হচ্ছে একটা পদার্থকে ভাঙতে ভাঙতে অণুতে চলে গেছি, অণুকে ভেঙে আমি হচ্ছে কি পরমাণুতে চলে গেছি, পরমাণুকে ভেঙে আমি হচ্ছে কি স্যার মানে ক্ষুদ্রতম যে কণা ইলেকট্রন প্রোটন নিউট্রন সেখানে চলে আসছি। যখন আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রনে চলে আসছি তখন এদের সম্পর্কে আমার আরো বেশি বিস্তারিত জানতে হবে, যে এদের ম্যাস কত বা ভর কত, এদের অবস্থানটা কোথায়, এদের চার্জ কত, এদের আপেক্ষিক চার্জ কত, এগুলো আমাকে জানতে হবে, বা এদের আবিষ্কারক কে। তো এইগুলো এখন হচ্ছে আমরা জানবো। চলো আমরা এগুলো জেনে নিই, তারপর হচ্ছে আমরা ক্লাসটা আগাবো।
আহ, এবার দেখো আমরা হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম কণিকা যা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন, যা আমরা একটু আগে পড়ে আসছি। এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভর কেমন হইতে পারে, চার্জ কেমন, তাদের অবস্থান কোথায়, এই যে তাদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন পড়ালেখা করব। তো দেখো, যেহেতু আমাদের পরমাণুর ক্ষুদ্রতম যে কণিকা ইলেকট্রন প্রোটন এবং হচ্ছে নিউট্রন, এই তিনটা কণিকা তিন ভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে। তো আমি করলাম কি, আমি একটা বক্স এঁকে তিনটাকে একসাথে আমি বোঝানোর ট্রাই করতেছি, যাতে করে তোমাদের খুব সহজে মনে থাকে। তো খেয়াল করো, এইখানে প্রথমে আমি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন লিখে রাখছি। আর বাম পাশে দেখো, এখানে আবিষ্কারক, চার্জ, ভর, অবস্থানের আপেক্ষিক চার্জ এবং প্রতীক, এগুলো দিয়ে রাখছি। দ্যাট মিনস তুমি যখন খেয়াল করবা যে ইলেকট্রনের নিচে আমি দেখো আবিষ্কারকের জায়গায় কি লিখছি, যে জে জে থমসন। দ্যাট মিনস ইলেকট্রন যে আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে কি, বিজ্ঞানী জে জে থমসন। ঠিক ওইভাবে প্রোটন প্রোটন যে আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। এই আর্নেস্ট রাদারফোর্ড, এই ব্যক্তির নামটা একটু মনে রাখবা, কারণ এর পরেই হচ্ছে এই আর্নেস্ট রাদারফোর্ডের কিছু কথাবার্তা আসবে তোমাদের হচ্ছে পরমাণুর মডেলের উপরে। লাস্ট যে নিউট্রন, নিউট্রন কে আবিষ্কার করেছেন, নিউট্রন আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী জেমস চ্যাডউইক। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো চার্জের কথা চিন্তা করলে, ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জের অ্যামাউন্ট হচ্ছে কত, যে অবশ্যই আমি জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, রাইট? ইলেকট্রন কি করে, নেগেটিভ চার্জ বহন করে। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁹ এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ হচ্ছে ওই অ্যামাউন্টই থাকবে, জাস্ট প্লাস চার্জ হবে। তাহলে 1.602 ইন্টু 10⁻⁹ কুলম্ব, এটা হচ্ছে প্রোটনের চার্জ। বুঝতে পারছি? আর এই যে সি লিখে রাখছি, সি মিনস হচ্ছে কুলম্ব। সি মানে কি, কুলম্ব। চার্জের যে একক, চার্জের একক কিন্তু কুলম্ব হয়, এখানে আমি কুলম্ব লিখে রাখছি। লাস্ট সেটা হচ্ছে নিউট্রন। নিউটনের কথা চিন্তা করলে মনে রাখবা যে নিউট্রন কিন্তু সবসময় চার্জলেস হয়। কেন চার্জলেস হয়, কারণ এটা তার নামে প্রকাশ পায়, নিউট্রন। নিউট্রন বলতে কি বোঝায়, নিউট্রালাইজ করা, নিউট্রাল থেকে আসে। নিউট্রাল বলতে কি বোঝায়, সে এদিকেও নেই ওইদিকে নেই, অর্থাৎ দ্যাট মিনস সে ধনাত্মক সাইডও থাকবে না, সে ঋণাত্মক সাইডও থাকবে না, পজিটিভও হবে না, নেগেটিভ হবে না। তাহলে নিউট্রন যেটা, সে নিউট্রাল হবে। নিউট্রাল বলতে কি বোঝায় স্যার, তার চার্জ জিরো হবে। তাহলে এখানে আমি কি লিখবো, তার চার্জ হচ্ছে কি স্যার, জিরো কুলম্ব। তোমাদের টিচাররা এই নিউটনের চার্জ কত বলে তোমাকে মাঝে মধ্যে কনফিউশনে ফেলাইতে পারে। আসো ক্লাসে আসো, তোমাকে হুট করে বলে এই দাঁড়াও, দাঁড়ায় বললো যে এই বলতো নিউটনের চার্জ কত, তখন তুমি হয়তো নিউটনের চার্জ এত এত না, নিউটনের কোনো চার্জই নেই, বলো স্যার নিউটনের কোনো চার্জ নেই, নিউটন চার্জলেস, নিউটনের চার্জ হচ্ছে জিরো কুলম্ব। ঠিক আছে? আচ্ছা, ভর, ভরের কথা চিন্তা করো। ইলেকট্রনের যে ভর, ইলেকট্রনের ভর হচ্ছে কত, 9.109 ইন্টু 10⁻31 10⁻31 কেজি। এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। প্রোটনের ভর কত, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻27 কেজি। এটা হচ্ছে প্রোটনের ভর। আর নিউটনের ভর, প্রোটনের ভর যা, নিউটনের ভর কিন্তু তাই সেম, জাস্ট চেঞ্জ হবে একটু এই জায়গায়, যে 1.675 হবে। ঠিক আছে, 675 ইন্টু 10⁻27 কেজি হবে। আমি কথা বুঝতে পারছি? এই 673 এর জায়গায় 675 হবে। কোথায়, নিউটনের বেলায়। দ্যাট মিনস দশমিকের পরে 3 নাম্বার যেই নাম্বারটা আছে, যে ডিজিটটা আছে, সেই ডিজিটটা 3 এর জায়গায় 5 হয়ে যাবে। বুঝতে পারছি? এখানে একটা কথা মনে রাখতে হবে, যে আমি যখন ভর বা ম্যাসের কথা চিন্তা করতেছি, এই ম্যাসের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা কণার মধ্যে সব থেকে কম ওয়েট বা যার ভর সবচেয়ে কম, সেটা হচ্ছে ইলেকট্রন। দ্যাট মিনস তোমাকে মনে রাখতে, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটার মধ্যে সব থেকে কম ভারী ভারী যে কণা, সেটা হচ্ছে কি স্যার, কি, সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, যে ইলেকট্রন কম ভরযুক্ত কণা। ঠিক আছে, একটি ইলেকট্রন, একটি প্রোটনের তুলনায় প্রায় 1837 গুণ হালকা। তাহলে আমরা কি লিখতে পারি, একটি ইলেকট্রন একটি
প্রোটনের তুলনায় 1837 গুণ হালকা, ঠিক আছে। অথবা উল্টা করে বলা যায় যে একটি প্রোটন একটা ইলেকট্রন থেকে অনেক ভারী, কত গুণ ভারী? 1837 গুণ ভারী। অর্থাৎ ইলেকট্রন হচ্ছে কি 1837 গুণ হালকা। কার থেকে হালকা? প্রোটনের থেকে হালকা। এখন তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার, ইলেকট্রনের যখন আমি ভর নির্ণয় করছিলাম, ইলেকট্রনের ভরের বেলায় তার পাওয়ার দেওয়া ছিল হচ্ছে 10^31। তাহলে ইনভার্স 31 এখানে কি 31 আছে, আর এখানে আছে 27। তাহলে ওর পাওয়ারের থেকে তো ওর পাওয়ারটা বেশি, তাই ওই হিসাব করে তো এইটার ভর বেশি হওয়ার কথা। দ্যাট মিনস প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর কিছু বেশি হওয়ার কথা, কিন্তু আপনি এখানে উল্টা কথা লিখছেন। তাহলে কি আপনি ভুল লিখছেন? না, আমি ভুল লিখি নাই। তার কারণ হচ্ছে এইটা বুঝতে হলে তোমাকে একটু ম্যাথের দিকে আসতে হবে। ম্যাথ বলতে কি বোঝায়? যে আমরা যখন সূচক পড়ছিলাম, সূচকে আমরা কি পড়ছিলাম দেখো, যে আমরা জানি যে 10 কে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি পাচ্ছি কত? 100। কেমনে 100 পাচ্ছি? 10 স্কোয়ার বলতে কি বোঝায়? 10 ইন্টু 10, দ্যাট মিনস কত? 100, তাই তো? আচ্ছা, যদি আমি 10 কিউব করি, 10 কিউব বলতে কি কি বোঝায়? তিনটা 10 এর গুণফল, ঠিক আছে, করি, তাহলে কত আসে? 1000, ঠিক আছে। তো তোমরা তো এই সেন্সে বলো যে স্যার, যে পাওয়ার যত বাড়বে তার মান তত বাড়বে, তাই তো? এই যে পাওয়ার 2 থেকে যখন 3 হয়েছে তার মান 100 থেকে 1000 হয়ে গেছে, তাই না? তাহলে এখানে তো সেম কথা, যে পাওয়ার এখান থেকে এখানে বাড়ছে, অর্থাৎ 31 হচ্ছে বেশি, 27 হচ্ছে কম। তো 27 কম, তার মানে কি এটার পুরাটা ভর কম, আর 31 হচ্ছে বেশি, তার মানে কি এটা পুরোটা ভর বেশি, এটা হওয়ার কথা। কিন্তু না, আসলে কি দেখো, যে এই যে পাওয়ারের আগে মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু এই জায়গাটা গেম খেলে। কেমনে গেম খেলে দেখো, যে যদি আমি এই জায়গায় 10^2 লিখি, এই মাইনাসটা বলেছে ইনভার্স, এই ইনভার্স বা মাইনাস, এটা একটা ভূমিকা আছে। ভূমিকাটা হচ্ছে কি, ওরা এটাকে 1/10 ওই পাওয়ারটাকে নিয়ে যায়, মানে বুঝছো? মাইনাস থাকার কারণে সে কি হয়ে যায়, এই পুরো জিনিসটা একের নিচে চলে আসে। তাহলে একের নিচে চলে আসে, সেটা কি থাকতেছে? 1/10 স্কোয়ার হয়ে গেছে। আর 10 স্কোয়ার বলতে কি বোঝায়? 1/10 × 10, মানে কত? 1/100। তাহলে 1 কে 100 দিয়ে ভাগ করলে তুমি আলটিমেটলি কত পাচ্ছ? 0.01। তার মানে বলা যায় যে 10⁻²⁻2 বলতে কি 0.01। কথা বুঝছো? কিন্তু আমি যদি এখানে পাওয়ারটা বাড়াই দিয়ে, তোমাদের ভাষ্যমতে বাড়াই দিয়ে যদি 10⁻³ করি, তাহলে এটা বলতে কি বোঝায়? 1 বাই কত হবে? 10³ 1/10³ বলতে কি বোঝায়? 1/10 × 10 × 10। তাহলে কত আসে দেখো? 1/1000, তাই না? তাহলে আলটিমেটলি মান কত আসে দেখো? 1 কে 1000 দিয়ে ভাগ করলে 0.001 আসে। তাহলে 10^3 বলতে আছে এটা বোঝায়। তাহলে দেখো, একটু কথা চিন্তা করো, যখন আমি 10⁻² করছিলাম তখন আমি মান পেয়েছি কি 0.01। যখন আমি 10⁻³ করছিলাম তখন মান পেয়েছি কি দেখো 0.001, অর্থাৎ মান আরো কমে গেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? হ্যাঁ, যদি আমার এই পাওয়ারের আগে মাইনাস না থাকতো, তাহলে মান আমি পাওয়ার যতই বাড়াইতাম তাহলে কি তার মানটা কি তত বেড়ে যেত। কিন্তু পাওয়ারের আগে মাইনাস থাকার কারণে আমি যত বেশি মান বাড়াবো বা পাওয়ার বাড়াবো, যত বেশি পাওয়ার বাড়াবো, আলটিমেটলি রেজাল্টের মানটা কি স্যার তত কমে আসবে। দেখো, এই যে 10⁻² করছিলাম তখন 0.01 পাইছি, আর এখানে 10⁻³ করার কারণে এখানে কি পাইছি? 0.001। তাহলে কোনটা বড়? 10⁻³ বড় নাকি 10⁻² বড়? অবশ্যই 10⁻² বড়, তাই না? তাহলে ওই হিসাব করলে যে মাইনাসের পরে 27 আছে, আবার মাইনাসের পরে 31 আছে, তাহলে কোনটা বড়? অবশ্যই মাইনাসের পরে 27 বড়, কারণ এই মানটা যা আসবে -31 করার কারণে এই মানটা কি আরো কম আসবে। ঠিক এই কারণে বলা হয় যে একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভর থেকে 1837 গুণ বেশি, অথবা ইলেকট্রনের কথা চিন্তা করলে একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের থেকে 1837 গুণ কি স্যার হালকা। বুঝতে পারছো? এইটাই হচ্ছে আমাদের কনসেপ্টটা। তাহলে আমরা মোটামুটি ভরের ব্যাপারটা বুঝে গেছি। আচ্ছা, এরপর সে অবস্থান। অবস্থানের কথা চিন্তা করলে আমরা কি করতে পারি? আমি আগেই বলে ফেলছি যে এদের অবস্থানটা কিভাবে থাকে, যে একটা পরমাণুর ভিতরে যদি আমি যাই তাহলে আমরা কি পাবো? ভিতরে একটা নিউক্লিয়াস পাবো। ভিতরে কি পাওয়া যায় স্যার? নিউক্লিয়াস। ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে আমরা কি পাচ্ছি ভাবে?
এবার আমরা কি পাচ্ছি বলতো? আমরা পাচ্ছি এভাবে কক্ষপথ, কক্ষপথ, ঠিক আছে। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে কারা কারা থাকে? প্রোটন এবং নিউট্রন। বাইরে কারা থাকে? বাইরে থাকে হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন। বুঝতে পারছি? তাহলে বাইরে কারা থাকে? ইলেকট্রন। তাহলে আমরা এই জায়গায় অবস্থানে কি লিখবো? দেখো ইলেকট্রনের অবস্থানটা কোথায়? ইলেকট্রনের অবস্থান তুমি কি বলতে পারো? একে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বলা যায়, কারণ ইলেকট্রন কোথায় আছে? নিউক্লিয়াসের বাইরে আছে। অথবা অন্যভাবে বলতে পারো যে ইলেকট্রনটা কোথায় অবস্থান করতেছে? ইলেকট্রন অবস্থান করতেছে কোথায় স্যার? কক্ষপথে। তাহলে আমরা কি লিখতে পারি স্যার বলতো? আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, নিউক্লিয়াসের বাহিরে অথবা কক্ষপথে। যেকোনো একটা লিখলে হবে বা দুইটা লিখলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আসে হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ব্যাপার সেবার। তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুজন, ঠিক আছে, যে পি প্লাস এন, প্রিয়া প্লাস হচ্ছে নয়ন। এই প্রিয়া প্লাস নয়ন কোথায় আছে দেখো তো? অবশ্যই কি পরমাণুর নিউক্লিয়াস আছে। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? প্রোটন হচ্ছে কোথায় আছে? প্রোটন হচ্ছে নিউক্লিয়াসে আছে, নিউক্লিয়াসে। নিউট্রন, হ্যাঁ নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসে আছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা কিন্তু বুঝে গেলাম যে তাদের অবস্থানের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে কি, দেখো ইলেকট্রন হচ্ছে কক্ষপথে অবস্থান করে, আর বাকি যে প্রোটন এবং নিউট্রন তারা কি স্যার? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ বলতে কি বোঝায়? দেখো আমি এখানে কিন্তু চার্জ একবার লিখছি, এটা হচ্ছে প্রকৃত চার্জ, এটা হচ্ছে আপেক্ষিক চার্জ। আপেক্ষিক চার্জের ভ্যালু হচ্ছে -1 কুলম্ব। ইলেকট্রন হচ্ছে কত? -1 কুলম্ব। প্রোটন হচ্ছে +1 কুলম্ব। আর নিউট্রন হচ্ছে কিছু 0 0। বুঝছি। এখন তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি প্রথমে একবার চার্জ পড়াইছেন, সেই চার্জে আপনি লিখছেন হচ্ছে -1.602 × 10⁻19 কুলম্ব ইলেকট্রনের বেলায়। এখন আপনি আপেক্ষিক চার্জ নামে একটা কি নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি বলতেছেন এখানে শুধু -1 কুলম্ব। ঠিক এটাও প্রোটনের বেলাও আপনি সেম বলছেন যে +1.602 × 10⁻19 কুলম্ব ছিল, কিন্তু এই আপেক্ষিক চার্জের কথা এনে আপনি প্রোটন দিয়ে দিয়েছেন কি স্যার? +1 কুলম্ব। জিনিসটা আসলে কি আমরা বুঝতেছি না। হ্যাঁ, আমি জানি যে এই জিনিসটা তোমাদের একটু ঘটটা আছে, আমি এটা বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। এর আগে মনে রাখবা যে এই চার্জটা হচ্ছে প্রকৃত চার্জ আর এটা হচ্ছে আপেক্ষিক চার্জ। আর আমি এটা বুঝাবো আর আগে। আচ্ছা আমি এটা শেষ করি, এই টেবিলটা শেষ করি। হ্যাঁ, প্রতীকের কথা চিন্তা করো। ইলেকট্রন, ইলেকট্রন যে প্রতীক বা সিম্বল বা সাইন, সিম্বল হচ্ছে ই, ই ফর হচ্ছে ইলেকট্রন। প্রোটনের সিম্বল হচ্ছে পি, পি ফর হচ্ছে প্রোটন। আর নিউটনের সিম্বল হচ্ছে এন, এন ফর কি স্যার? নিউটন। বুঝতে পারছি? তাহলে আমাদের এই যে পুরো বক্সটা কমপ্লিট হয়ে গেল। এই বক্সটা করে পড়ানোর রিজনটা হচ্ছে এইটাই যে একটা মানে পারফেক্ট ওয়েতে তুমি তিনটা কণার পুরো বৈশিষ্ট্য জানতে পারতেছো। দ্বিতীয় কথা হচ্ছে এটা খুব সহজে তোমার মনে থাকবে। তৃতীয় কথা হচ্ছে পরীক্ষা যদি কোশ্চেন দিয়ে দেয় এইভাবে করবা। কেন এভাবে করবা? তার কারণ হচ্ছে তুমি যখন প্যারা আকারে লিখবা, প্যারা আকারে লেখার থেকে এটা লেখাটা ভালো। কেন ভালো? কারণ প্যারা আকারে লিখলে স্যাররা না সবকিছু খুঁজে পায় না যে তুমি আসলে কোথায় ইনফরমেশনটা লিখছো, আর স্যার দেখতেও চায় না। ঠিক আছে, কিন্তু এইভাবে লিখলে যেটা হয় যে স্যার কিন্তু মানে অ্যাট এ গ্লেন্স বা এক চোখে কিন্তু পুরোটা কাভার করে ফেলতেছে। হ্যাঁ, আর এটা পরীক্ষা আসার মতোই তোমাকে বলতেই পারে যে একটা কাজ করে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনকে তুলনা করে একটা তুলনা করে বুঝাও, ঠিক আছে, বা তাদের বৈশিষ্ট্য বুঝাও, তখন তোমাকে এইভাবেই লিখতে হবে। তো আমি বলবো যে তোমরা এটা একটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নিয়ে এটা খাতে তুলে ফেলবে, ঠিক আছে। তাহলে বাকি হলো হচ্ছে আমাদের চার্জ, যে এই চার্জ আর এই আপেক্ষিক চার্জ এটার মধ্যে একটু সামঞ্জস্যতা নিয়ে আসার আমি এখনই করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো চলো আমরা এটা মুছে ফেলি, আমরা কাজ করি, চার্জ পর্যন্ত রাখি। মনে করো যে তুমি বাজারে গেছো, হ্যাঁ, তোমার হচ্ছে বিভিন্ন কালারের কলম লাগবে। তুমি দেখবা যে যারা হচ্ছে বিক্রেতা তারা এভাবে কলমগুলো অনেক জায়গায় বিক্রি করে, সেটা হচ্ছে এরকম রেড, ইয়েলো, গ্রিন, অরেঞ্জ, হ্যাঁ, ব্লু। ঠিক আছে, এই 5টা কালারের কলম কিন্তু তারা হচ্ছে একটা প্যাকেটে করে বিক্রি করে। এরকম তার কাছে আরো একটা প্যাকেট আছে মনে করো, রেড, ইয়েলো,
গ্রিন, অরেঞ্জ, ব্লু। ঠিক আছে, তো তুমি কি করলা, তুমি হচ্ছে 2 প্যাকেট কলম কিনে নিয়ে আসছো। এখন তুমি 2 প্যাকেট কলম কেনার আগে তুমি কি দোকানদারকে যাই জিজ্ঞাসা করো যে ভাই আমাকে 2টা ব্লু দেন, 2টা অরেঞ্জ দেন, 2টা গ্রিন দেন, 2টা ইয়েলো দেন, 2টা রেড দেন, এভাবে বলো? নাকি এভাবে বলো যে ভাই আমাকে 2 সেট বিভিন্ন কালারের কলম দেন, বলো না? চিন্তা করো তুমি কোনটা বলো, যে আমাকে 2টা করে ইয়েলো দেন, 2টা করে অরেঞ্জ দেন, 2টা করে লাল দেন, এভাবে কি বলো? বলো না, বলো কি ভাই আমাকে 2 সেট বিভিন্ন কালারের কলম দেন। তাহলে 2 সেট বলতে কি বোঝাচ্ছে দেখো, যে এই যে বিভিন্ন কালার যে কলমগুলো আছে এই পুরোটাকে তারা একটা সেট বলতেছে। সেট, তোমরা কিন্তু সেট পড়ছো, এখানে এক সেট আছে, আবার এখানে আছে কয় সেট? এক সেট। তাহলে তুমি কলম নিছো কয় সেট? তুমি কলম নিছো কয় সেট স্যার? তুমি কলম নিছো হচ্ছে, তুমি কলম সংখ্যা, কলম সংখ্যা, ঠিক আছে, কয়টা? তুমি কলম সংখ্যা নিছো যে 2 সেট, তুমি 2 সেট কলম নিছো, রাইট? যদি আমি বলি যে কলমের প্রকৃত সংখ্যা, কলমের প্রকৃত সংখ্যা, তাহলে তুমি কি বলবো এখানে মোট কয়টা কলম আছে বলতো? 10টা কলম, তাই না? 10টা কলম আছে। তো তুমি এখানে কি বুঝলা, যে আমি এই কলমকে সেট আকারেও প্রকাশ করতে পারি, আবার চাইলে আমি কলমকে স্যার তার সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারি। এটা আমার সুবিধার উপর ডিপেন্ড করে, কারণ আমি কিনতে গেলে কিন্তু এমনি বলা পসিবল না যে 2টা করে এটা দেন, 2টা করে এটা দেন, এটা বলার থেকে আমি যদি বলি যে ভাই আপনি আমাকে জাস্ট 2 সেট বিভিন্ন কালারের কলম দেন, উনি কিন্তু আমাকে ওইভাবেই দিবে, তাই না? এই আপেক্ষিক চার্জ আর প্রকৃত চার্জের ব্যাপারটা হচ্ছে সেম। কেমনে সেম হইলো? আপেক্ষিক চার্জ যেটা করে, একে তো একে তো এই জায়গায় ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.602 × 10⁻¹৯ কুলম্ব, এটা হচ্ছে প্রকৃত চার্জ। এই প্রকৃত চার্জের মধ্যে টোটাল তুমি যখন নিবা, তাকে একটা সেট করবা, তাহলে সেটা হচ্ছে এক সেট। এই এক তুমি লিখে ফেলছো কিনা বলো? মানে তুমি এই 1.602 × 10⁻¹৯ কুলম্ব এই পুরোটাকে তুমি একটা সেট কল্পনা করো, তাহলে একটা সেট কল্পনা তুমি এক লিখবা না, এই এক, আর তার আগে মাইনাস আছে, কেন মাইনাস থাকবে না? বিকজ সেটা ইলেকট্রন, অবশ্যই মাইনাস থাকবে। তাহলে এই যে -1 লিখছো, এরপরে কুলম্ব আছে, কুলম্ব লিখে দিছো, এইটা হচ্ছে তার হচ্ছে কি স্যার? আপেক্ষিক চার্জ। এইটাই হচ্ছে তার আপেক্ষিক চার্জ। তাহলে আপেক্ষিক চার্জ বলতে কি বোঝায়? তার ওই পুরো যে প্রকৃত চার্জ ছিল, যেটা তার প্রকৃত চার্জ, সেটাকে পুরোটাকে একটা সেট করলে সেটা হচ্ছে তার আপেক্ষিক চার্জ হয়। বুঝাইতে পারছি কিনা? এরপরে আসো প্রোটনের বেলায় কি, প্রোটনও সেম। এই পুরাটাকে তুমি এক ধরবা, একটা সেট ধরবা, তাহলে তার আগে প্লাস আছে, অবশ্যই প্লাস হবে, বিকজ প্রোটন +1 কুলম্ব। এটা হচ্ছে তার প্রোটনের আপেক্ষিক চার্জ। ঠিক আছে, এই আপেক্ষিক চার্জ এটা কেন নিয়ে আসছে? এটা সহজ করার জন্য নিয়ে আসছে। কেন কেন সহজ করছে? কিভাবে? মনে করো তোমাকে বলছে যে ঠিক আছে +2 কুলম্ব চার্জ আছে, তা আপেক্ষিক চার্জ যদি +2 কুলম্ব বলে, তাহলে তার প্রকৃত চার্জ তুমি নির্ণয় করতে পারবে না? পারবা, কারণ তুমি জানো কি, তুমি জানো যে 1 কুলম্ব সমান হচ্ছে কি এইটা, মানে 1 কুলম্ব সমান হচ্ছে কি স্যার? এইটা হচ্ছে তার প্রকৃত চার্জ। তাহলে 2 কুলম্ব সমান কি হবে স্যার বলতো? জাস্ট +2 এর সাথে তুমি এটা গুণ করে দিবা, 1.602 × 10⁻19 কুলম্ব, তাহলে কত আসে? +3.204 × 10⁻19 কুলম্ব। এইটা হচ্ছে তার প্রকৃত চার্জ, এটা হচ্ছে তার আপেক্ষিক চার্জ। মানে এখানে 2 সেট কি প্রকৃত চার্জ আছে। তাহলে যদি এখানে সেম বলি যে -3 কুলম্ব, তাহলে -3 কুলম্ব বলতে কি বোঝায়? তার আপেক্ষিক চার্জ হচ্ছে -3 কুলম্ব। তাহলে তার প্রকৃত চার্জ কত? প্রকৃত চার্জ তুমি কিন্তু বের করতে পারবা, কারণ এক একটা কুলম্বই হচ্ছে 1.602 × 10⁻19 কুলম্ব করে। তাহলে -3 কুলম্ব হইলে কি হবে স্যার বলতো? এই -3 এর সাথে জাস্ট ওই 1.602 × 10⁻19 গুণ করলে যা আসবে তাই, তাই না? যা আসবে তাই। তাহলে আমাদের কত আসে দেখো, 4.806 × 10⁻19, 4.806 × 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে তার প্রকৃত চার্জ, আর এটা হচ্ছে আপেক্ষিক চার্জ। ঠিক এরকম আমি যদি বলি যে -7 কুলম্ব, তাহলে -7 কুলম্ব লিখলে কি বোঝাবে স্যার বলতো? যে এখানে 7টা কি আছে? 7টা ইলেকট্রন আছে। -7 কুলম্ব বলতে কি বোঝায়? 7 সেট ইলেকট্রন আছে। তাহলে এক এক সেট ইলেকট্রনের জন্য তার প্রকৃত চার্জ হচ্ছে 1.602 × 10⁻19 কুলম্ব। 7 সেট ইলেকট্রন থাকার কারণে
তার এখানে চার্জ কত হবে বলতো স্যার? জাস্ট -7 এর সাথে ওই যে এক একটা ইলেকট্রনের যে চার্জ সেটা গুণ করে দিবা, ঠিক আছে? আল্লাহর নামে যা আসে তাই হচ্ছে কি বলতো সেই 7 সেট ইলেকট্রনের প্রকৃত চার্জ। তাহলে আপেক্ষিক চার্জ আর প্রকৃত চার্জ হচ্ছে কি সেম জিনিস। আপেক্ষিক চার্জ করে কি যে এই পুরোটাকে তারা একটা সেট আকারে নেয়, কারণ এই পুরোটা তো আসলে সবার পক্ষে মনে রাখা সম্ভব না, ঠিক আছে? তুমি আমাকে বলো তো যে আমি যদি বলি +2 কুলম্ব, তাহলে তুমি কি বুঝো এখানে দুই সেট এখানে কি আছে প্রোটন আছে, কিন্তু তুমি তোমার দ্বারা কি সবসময় এটা বলা পসিবল যে +3.02 3.204 ইন্টু 10⁻৯০ বলা কি পসিবল না? এই কারণে আমরা এটা বলি। যখন আমরা এটা বলি তখন আমি এটা বের করতে পারি। কেন বের করতে পারি? কারণ আমি জানি যে এখানে দুই সেট প্রোটন আছে, তাহলে এক একটা সেটের প্রোটনের চার্জ হচ্ছে এটা, 2 দিয়ে গুণ করলে যা আসবে তাই, শেষ। তাহলে আমাদের আপেক্ষিক চার্জ ও স্যার শেষ হয়ে গেল। আচ্ছা, লাস্টলি এখানে একটা কথা আছে যে এই যে তুমি ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়ছো না, এই ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে এই যে নিউট্রন যে কণাটা আছে, এই যে অপদার্থটা যেটা আছে, হ্যাঁ নিউট্রন, এটা একটু ফাইজলামি করে। কেমনে ফাইজলামি করে? আমরা তো জানি যে নিউট্রন কোথায় থাকে বলতো? নিউট্রন থাকে হচ্ছে পরমাণুর যে কেন্দ্র বা হচ্ছে নিউক্লিয়াস সেখানে থাকে। তো এই নিউট্রন যখন পরমাণুর নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে বলতে কি কেন্দ্রে থাকে, তখন এই ব্যাটা খুবই স্থিতিশীল অবস্থা থাকে। স্থিতিশীল বলতে কি বোঝায়? সে কোনো তাফালিং করে না, কোনো ঝামেলা করে না, সে চুপচাপ শান্তিতে থাকে, ঠিক আছে? কিন্তু নিউট্রনকে যদি তুমি পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরে হেঁটে নিয়ে আসো, অর্থাৎ যখন সে নিউক্লিয়াসে থাকবে, নিউক্লিয়াসে যখন প্রোটন প্লাস নিউট্রন, এই নিউক্লিয়াসে যখন নিউট্রন থাকে, সে অনেক সুন্দর শান্তিতে থাকে, সে অনেক সুন্দর শান্তিতে থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসে থাকলে চুপচাপ স্থিতিশীল অবস্থা থাকে, কোনো প্রকার তাফালিং করে না। কিন্তু এই নিউক্লিয়াস থেকে নিউট্রনটাকে সুন্দর মতো বাহিরে যদি তুমি নিয়ে আসো, তখনই তার মধ্যে অস্থিতিশীল ব্যবস্থাপনা চালু হয়। অস্থিতিশীল বলতে কি বোঝায়? সে তাফালিং করা শুরু করে, তার মধ্যে মানে ছটপট ছটপট একটা একটা বিহেভ চলে আসে, ঠিক আছে? তাহলে এটাই বলতেছে যে নিউট্রনকে স্যার তুমি যদি কোনো মতে বাহিরে নিয়ে আসো, তখন সে স্থিতিশীল অবস্থা থাকে না, মানে চুপচাপ সে থাকে না, তখন সে অস্থিতিশীল অবস্থায় হয়ে যায়। আর সে যখন অস্থিতিশীল অবস্থায় হয়ে যায়, তখন এই নিউট্রনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সে একটা প্রোটন তৈরি করে, একটা ইলেকট্রন তৈরি করে, আর একটা হচ্ছে অ্যান্টি নিউট্রনও তৈরি করে। কথা বুঝতে পারতেছো? তাহলে একটা নিউট্রন কখন ভাঙে বলতো স্যার? নিউট্রন কি নিউক্লিয়াসে থাকলে ভাঙে? নিউক্লিয়াসে বলতে কি পরমাণু কেন্দ্রে থাকলে কি নিউট্রন ভাঙে? না, পরমাণু কেন্দ্রে থাকলে নিউট্রন কখনো ভাঙে না। পরমাণু কেন্দ্র থেকে নিউট্রনকে যদি আমি ছিটকে ফালাই দিই বা তাকে যদি বাইরে নিয়ে আসি, তখন তার মধ্যে একটা অস্থিতিশীল ব্যবস্থাপনা চলে আসে। আর এই অস্থিতিশীল ব্যবস্থাপনার কারণে নিউট্রনটা ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করে, একটা ইলেকট্রন তৈরি করে, আর একটা অ্যান্টি নিউট্রনও তৈরি করে। কি তৈরি করে স্যার? অ্যান্টি নিউট্রনো বা নিউট্রনো বলা যায়, অ্যান্টি নিউট্রনো তৈরি করে, ঠিক আছে? তো আজকে আমাদের টপিকটা এই পর্যন্ত রইলো। তোমাদেরকে আবারও হচ্ছে নেক্সট ক্লাসের জন্য বলে দিলাম, নেক্সট ক্লাস আমাদের আসবে এটার উপরে। তো অবশ্যই দেখবা, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে জয়েন হবা। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওখানে জয়েন হবা, বিকজ আমরা ফ্রি পরীক্ষা নিয়ে থাকি, ফ্রি ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সাহায্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।